সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই বিষয়টার উপরে একটু আলোচনা করতে যাচ্ছি। মূলত এই বিষয়টা পড়তে হলে বা এই চ্যাপ্টারটা বা অধ্যায়টা তোমাদের পড়তে হলে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হলো এই চ্যাপ্টারের কিছু মৌলিক বিষয় তোমাদের জানার দরকার। সেই মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে প্রথম ক্লাস, যেহেতু আমি প্রথমভাবে বা প্রথম অবস্থায় যে আলোচনাগুলো করা দরকার সেই আলোচনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে জেনে নিই। এটা রাসায়নিক পরিবর্তনের অধ্যায়ের একটা অংশ, সেটা হলো ভরক্রিয়া সূত্র। তো আমরা ভরক্রিয়া সূত্র বলতে কি বুঝি সেটা যদি আমরা জানতে পারি, বা এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা কি করতে পারবো, এটা দিয়ে আমাদের কি কাজে আসবে, আর এটা ব্যবহার করলে আমরা কেমন করে গাণিতিক সমস্যা সহ রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা অথবা সাম্য ধ্রুবকের মান বের করতে পারি, সেই বিষয়টা আমরা জানতে পারবো যদি ভরক্রিয়া সূত্র সম্পর্কে আমাদের মৌলিক বিষয়টা জানা হয়ে থাকে। তো এই অবস্থায় আমরা প্রথমে শুরু করবো ভরক্রিয়া সূত্র কি। ভরক্রিয়া সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার বিক্রিয়ক বা উৎপাদক এর সক্রিয় ভরের সমানুপাতিক। তো আমরা কি জানলাম? ভরক্রিয়া সূত্র হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার বিক্রিয়ক অথবা উৎপাদকের সক্রিয় ভরের সমানুপাতিক। তো সক্রিয় ভরটা কি এটা আমরা যদি জানতে পারি তাহলে আমরা এখানে ভরক্রিয়া সূত্রটাকে সহজে আমরা গাণিতিকভাবে লিখতে পারবো। সেটা হলো সক্রিয় ভর যদি বোঝানো হয় যে সক্রিয় ভর কি। সক্রিয় ভর হলো আংশিক চাপে, অর্থাৎ কোনো গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে বিশেষ করে আলোচনাটা করা হয় গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে আংশিক চাপে, অর্থাৎ আংশিক চাপে ভর বা বিক্রিয়কের ঘনমাত্রা বা চাপ, আর একটা হলো যে মোলার ঘনমাত্রা। তো সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ বোঝানো হয়। মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ বোঝানো হয়। অর্থাৎ কোনো বিক্রিয়ক অথবা উৎপাদকের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ বলতে এখানে সক্রিয় ভর বোঝানো হয়েছে। তো আমরা এখন এই বিষয়টাকে মূলত এই বিষয় থেকে আমরা সহজ করে আলোচনা নিয়ে আসার জন্য আমরা একটি গাণিতিকভাবে একটি রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেখান থেকে আমরা সক্রিয় ভর বা ভরক্রিয়া সূত্রের ব্যাখ্যা দিতে চেষ্টা করব। তো প্রথমে আমাদের যেহেতু এখানে একটি অংশ হয়ে গেছে যে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, তো মোলার ঘনমাত্রা আংশিক চাপ সম্পর্কে আমরা একটু জেনে নেই যে কিভাবে বুঝতে পারবো যে এখানে এটা মোলার ঘনমাত্রা এবং এটা আংশিক চাপ। তো এটা বোঝার জন্য আমরা একটি পাত্র যদি গ্যাসীয় পাত্র নিয়ে আলোচনা করি তো দেখা যাবে এটা একটা গ্যাসীয় পাত্র। এই পাত্রে গ্যাস রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তিন ধরনের গ্যাস রয়েছে একটি পাত্রে। ওই পাত্র থেকে আমরা ওই গ্যাস সমূহের ঘনমাত্রা বা আংশিক চাপ যদি বের করতে চাই তাহলে কি করব? তো এই পাত্রের আয়তন হলো ভি। আমরা ধরে নিলাম পাত্রের আয়তন, লিখে নিব শিক্ষার্থীরা যে ভি হলো এখানে পাত্রের আয়তন এবং পি হলো চাপ। ভি হলো ওই পাত্রটার আয়তন, পি হলো চাপ। এখন আমরা পি বলতে এখানে মোট চাপ বোঝানো হয়েছে। প্রত্যেকটা গ্যাসের জন্য যদি আমরা বের করে নিই বা ধরে নিই এদের আংশিক চাপ থাকবে হলো P1, P2 এবং P3, অর্থাৎ হাইড্রোজেনের আংশিক চাপ P1, অক্সিজেনের আংশিক চাপ P2 এবং নাইট্রোজেনের আংশিক চাপ P3। তাহলে তাদের প্রত্যেকটার আবার দেখা যাবে তাদের মূল সংখ্যা যদি এরকম হয় N1, অর্থাৎ হাইড্রোজেনের মূল সংখ্যা N1, অক্সিজেনের মূল সংখ্যা হলো N2 এবং নাইট্রোজেনের মূল সংখ্যা হলো N3। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো বা বুঝতে পারবো বা করতে পারবো সেটা হচ্ছে যে ওই পদার্থে অর্থাৎ প্রত্যেকটা উপাদান গ্যাসের আমরা আংশিক চাপ অথবা তাদের মোলার ঘনমাত্রা বের করতে পারবো। তো দেখে নেই আমরা কিভাবে আংশিক চাপ বের করবো। আংশিক চাপ যদি আমরা বের করতে চাই তাহলে লিখতে হবে, আমাদের যে জিনিসটা সূত্রটা জানতে হবে। আংশিক চাপ হলো
আংশিক চাপ হলো মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম সিস্টেমেটিক্যালি সিকোয়েন্সের মাধ্যমে জানতে চেষ্টা করব, কারণ রসায়ন পড়তে হলে আমাদেরকে সিকোয়েন্স জানতে হবে। আমরা যদি রসায়ন ভাষায় বই পড়তে থাকি তাহলে আমাদেরকে সেই নিয়ম ভিত্তিক একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে যদি আমরা পড়তে পারি, আমাদের জন্য রসায়ন পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা আংশিক চাপ সম্পর্কে জানবো। আংশিক চাপ হলো মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তো এই উপাদান গ্যাসের অর্থাৎ এই পাত্রের মধ্যে যদি মোট চাপ P হয় তাহলে এখানে আমরা P বসাবো। যদি আংশিক চাপ P বসাই, আংশিক চাপের মান বসাই, অর্থাৎ যে কোনো একটি গ্যাসীয় উপাদানের আংশিক চাপ বসাতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এখানে অর্থাৎ প্রত্যেকটা উপাদানের গ্যাসের আংশিক চাপ P1 P2 P3, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আংশিক চাপ বাই করে P1 এর মান, P1 সমান হবে আংশিক চাপ বলতে চাপ P এর মান, আর যার আংশিক চাপ বের করব তার মানটাকে কি সাথে নিচে লিখতে হবে, অর্থাৎ আমি হাইড্রোজেনের আংশিক চাপ বের করছি, তার মানে হচ্ছে হাইড্রোজেন। তো এখানে P অফ হাইড্রোজেন বলতে বোঝানো হয়েছে হাইড্রোজেনের আংশিক চাপ। আর যদি আমি অক্সিজেনের আংশিক চাপ বের করি তাহলে P2 হলো অক্সিজেনের আংশিক চাপ। তো P এর মানটা হচ্ছে অর্থাৎ অক্সিজেন, এখানে P অফ অক্সিজেন। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের আংশিক চাপের সংকেতটা আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে আমরা যেহেতু এখানে মোট চাপটা পেয়ে গেলাম, মূল ভগ্নাংশটা কি সেটা আমরা জানি না। তো শিক্ষার্থীরা, আমরা মূল ভগ্নাংশ কিভাবে জানতে পারি? একটি পাত্র থেকে ওই পাত্রের যে কোনো একটি উপাদানের মূল ভগ্নাংশ বের করতে পারি। মূল ভগ্নাংশ বের করতে হলে প্রত্যেকটা উপাদান গ্যাসের মূল সংখ্যা জানতে হবে। এখানে দেওয়া আছে প্রত্যেকটা উপাদান গ্যাসের মূল সংখ্যা যথাক্রমে N1 N2 N3। তো আমরা সবকটা উপাদানের মূল ভগ্নাংশ যদি বের করতে চাই তাহলে প্রত্যেকটার মূল সংখ্যাকে যোগ করতে হবে, অর্থাৎ মূল সংখ্যাকে আমাদের এখানে যোগ করতে হবে। এখানে মোট মূল সংখ্যা হলো মূল সংখ্যা হলো N1 প্লাস N2 প্লাস N3। এখানে মূল সংখ্যা হলো N1 প্লাস N2 প্লাস N3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে N1 এবং অক্সিজেনের মূল সংখ্যা হচ্ছে N2, নাইট্রোজেনের মূল সংখ্যা হলো N3। তাহলে টোটাল মূল সংখ্যা অর্থাৎ ওই পাত্রের মূল সংখ্যা হলো N1 প্লাস N2 প্লাস N3। এখান থেকে আমরা মূল সংখ্যা বের করলাম। তারপর আমরা দেখলাম যে যেহেতু আমরা মূল সংখ্যা বের করলাম, এখন একটি গ্যাসের মূল সংখ্যা মূল ভগ্নাংশ যদি বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে N1 হলো এখানে একটি গ্যাসের মূল সংখ্যা। তো আমরা যদি মূল ভগ্নাংশ বের করি তাহলে অর্থাৎ N1 গ্যাসের, অর্থাৎ N1 বলতে হাইড্রোজেন গ্যাসের মূল ভগ্নাংশ বা মূল ভগ্নাংশ বের করি, তাহলে দাঁড়াবে যে গ্যাসটার মূল ভগ্নাংশ বের করব, যে গ্যাসীয় উপাদানের মূল ভগ্নাংশ বের করব, ওই গ্যাসের উপাদানের মূল সংখ্যাটাকে উপরে লিখব। অর্থাৎ যদি আমি হাইড্রোজেনের মূল ভগ্নাংশ বের করি বা হাইড্রোজেনের মূল ভগ্নাংশ যদি x দ্বারা লিখি, তাহলে x দ্বারা প্রথম গ্যাসের অর্থাৎ N1 গ্যাসের ক্ষেত্রে যদি বের করি তাহলে যার মূল ভগ্নাংশ বের করছি তার উপাদানটা উপরে লিখব, আর প্রত্যেকটা উপাদান অর্থাৎ মূল সংখ্যাকে আমরা নিচে লিখব। মূল সংখ্যা হলো N1 প্লাস N2 প্লাস N3। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো মূল ভগ্নাংশ, অর্থাৎ একটি গ্যাসের উপাদানের মূল ভগ্নাংশ বের করছি, ওই উপাদান গ্যাসের মূল ভগ্নাংশের মানটা অর্থাৎ ওই মূল সংখ্যাটা উপরে লিখব, আর প্রত্যেকটা উপাদানের মূল সংখ্যাকে নিচে লিখব। তাহলেই আমরা মূল ভগ্নাংশ খুঁজে পাবো। অর্থাৎ একটি গ্যাসের মূল ভগ্নাংশ হলো ওই গ্যাসের উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড বাই মূল সংখ্যা। তো এখানে আমরা বসিয়ে দেব, ইনটু দিয়ে যদি বসাই তাহলে N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3। এখানে দেখা যাচ্ছে যে মূল সংখ্যা হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3, আর ওই উপাদান অর্থাৎ যারটাকে বের করছি তার মূল সংখ্যা হলো N1। অর্থাৎ এখানে N1 উপাদানের অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মূল ভগ্নাংশ হলো N1 বাই N1 প্লাস N2 প্লাস N3, অর্থাৎ মূল সংখ্যা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইভাবে আংশিক চাপ বের করলাম। আংশিক চাপ হলো কি, যদি আমরা ধরে নিই আংশিক চাপ P1, এখানে যেহেতু আংশিক চাপ P1 বলতে হাইড্রোজেনের আংশিক চাপ আমরা ধরে নিলাম হাইড্রোজেনের আংশিক চাপ PH2, মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশটাকে আমরা এইভাবে প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে লিখতে পারি। যদি আমরা অক্সিজেনটা বের করি তাহলে লিখতে পারবো PO2 ঠিক সেম ইনটু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3। ঠিক সেম আমরা যদি নাইট্রোজেনেরটা বের করি তাহলে লিখতে
পারি N2 P into N2 N3 N1 plus N2 plus N3। এইভাবে আমরা প্রত্যেকটি গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে মূল সংখ্যা থেকে মূল ভগ্নাংশের সাথে আংশিক চাপ গুণ মোট চাপ গুণ করে আমরা আংশিক চাপ বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এখন আংশিক চাপ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা জানতে পেরেছো। এই পর্যায়ে আমরা যেটা দেখব সক্রিয় বলের আরেকটি উপাদান, সেটি হলো মোলার ঘনমাত্রা। তো মোলার ঘনমাত্রা প্রকাশক সংখ্যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ মোলার ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এটাও লিখতে পারি অথবা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। আমাদের দুইটা বই আমরা দেখি, বিশেষ করে হাজারি স্যার এবং বিশেষ করে কবি স্যারের বইয়ের মধ্যে মূলত আমরা এটাই সাধারণত অনুসরণ করি। আর আমি তোমাদেরকে হয়তো সেটাই লিখে দিয়েছি যে দুইটা বইয়ের দিকে তোমরা পড়বা। সেখানে দেখা যাবে যে মোলার ঘনমাত্রাটাকে সি অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি বলি এখানে হাইড্রোজেন গ্যাসের মোলার ঘনমাত্রা কত, হাইড্রোজেন গ্যাসের মোলার ঘনমাত্রা মানে হলো সি অফ হাইড্রোজেন অথবা থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন। আমরা ঠিক দুইটাই লিখতে পারি, সি অফ হাইড্রোজেন অথবা থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন। যদি আমরা এভাবে মোলার ঘনমাত্রা বের করতে চাই বিশেষ করে অক্সিজেনে, তাহলে আমরা এভাবে লিখতে পারি O2 থার্ড ব্র্যাকেট অথবা সি অফ O2। এইভাবে আমরা প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের মোলার ঘনমাত্রা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব রাসায়নিক বিক্রিয়ায়। তো একটি রাসায়নিক বিক্রিয়া থেকে বরক্রিয়া সূত্র কিভাবে বের করতে পারি সেই জিনিসটা তোমাদেরকে এখন দেখাবো। তো মনে করো এটা একটা রাসায়নিক বিক্রিয়া A প্লাস B সাম্যাবস্থায় যদি হয় C প্লাস D, অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে A এবং B যদি যেটা বিক্রিয়াটা সম্মুখমুখী হয় এবং বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখী হয় তাহলে বিক্রিয়া হবে C এবং D। মনে রাখতে হবে বিক্রিয়া দিক, সাম্যাবস্থায় রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে দিকের উপর। আমরা যদি সেটা সম্মুখ দিকে যাই, সম্মুখ দিকে হলে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর পিছনের দিকে যদি যাই সেটা হয় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা F দ্বারা প্রকাশ করি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা V দ্বারা প্রকাশ করি। তো আমরা যদি বিক্রিয়াটা সম্মুখমুখী হয় তাহলে বিক্রিয়াটার হার নির্ভর করবে, বিক্রিয়ার হার মানে রেট, অর্থাৎ R এর মানটা নির্ভর করবে বিক্রিয়ার হার, কারণ R। যদি সেটা সম্মুখ দিকে হয় তাহলে এখানে লিখবো আর এ বসে ফরওয়ার্ড, তার এটা কার সমানুপাতিক হচ্ছে ওই বিক্রিয়ার বা উৎপাদক সমূহের। যেহেতু বিক্রিয়াটা সম্মুখমুখী তাই বিক্রিয়ক এখানে বিক্রিয়ক সমূহের উপর নির্ভর করলে A এবং B, আর যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয় তাহলে C এবং B এর উপরে নির্ভর করে। তাহলে এখানে আমি ধরে নিলাম A B, এখানে A হলো ঘনমাত্রা A, অর্থাৎ মোলার ঘনমাত্রা A হলো A এর ঘনমাত্রা, আর B হলো ঘনমাত্রা B হলো B এর ঘনমাত্রা। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিক্রিয়াটা যদি সম্মুখমুখী হয় তাহলে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা সমানুপাতিক। যেহেতু বিক্রিয়ক দুইটা A এবং B, তাদের মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ A এবং থার্ড ব্র্যাকেট অফ B এই দুইটার গুণ করলে যার সমানুপাতিক যে মানটা হবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এখান থেকে আমরা পরে যদি বের করি বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখী হয় অর্থাৎ পিছনের দিকে হয় RB যদি হয় তাহলে হবে RB প্রপোর্শনাল CD। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখী হয় তাহলে RB সমান হবে থার্ড ব্র্যাকেট অফ C and B থার্ড ব্র্যাকেট অফ B এর সমানুপাতিক, অর্থাৎ C এবং B এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক। এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যদি আমরা এটাকে লিখি, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটাকে বোঝাতে চাই, আমরা হয়তো সবাই জানি সমানুপাতিক চিহ্ন যদি ওঠাই RF সমান K1 A B, RF সমান K1 into A into B, অর্থাৎ তার ব্র্যাকেট অফ A তার ব্র্যাকেট অফ B। যদি আমরা বের করতে চাই RB সমান K2 C B, এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা জানি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় একটি বিক্রিয়া যদি সাম্যাবস্থায় যায় তাহলে তার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের হার এবং ফরওয়ার্ড রিঅ্যাকশনের হার সমান হয়, অর্থাৎ এখানে RF সমান হবে RB, RF সমান RB হবে। কেন হবে? কারণ বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থায় যদি হয় তাহলে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হবে। তো আমরা মানটা বসিয়ে দেই, RF এর মান যদি এখানে বসিয়ে নেই
আরেকটার মান যদি বসি তাহলে হবে k1 * a তার ব্র্যাকেট অফ a তার ব্র্যাকেট অফ b সমান k2 তার ব্র্যাকেট অফ c তার ব্র্যাকেট অফ d। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর আমি আশা করব আমার ক্লাসটা সুন্দর করে অনুসরণ করবে। আমার পরবর্তী ক্লাসের জন্য তোমাদের এই ক্লাসটা অনেকটা উপকারে আসবে, বিশেষ করে যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, নতুনভাবে বইটা পড়তেছো, তাই আমরা নতুনভাবে শুরু করছি। তো এখন আমরা এই কাজটা করবো, এখান থেকে k1 বাই k2 যদি করি তাহলে c d a b। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা এখানে বিশেষ করে সাইড লেকচার থেকে আরেক সাইড চেঞ্জ করলাম, k1 বাই k2 c ইনটু d ডিভাইডেড বাই a ইনটু b। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত এই জিনিসটা আমরা যদি বিক্রিয়াটাকে আবার অনুসরণ করি, বিক্রিয়াটা হয়তো এইভাবে লিখেছিলাম আমরা যে a + b ইকুইলিব্রিয়াম c + d। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে c + d হচ্ছে উৎপাদক, অর্থাৎ যদি সম্মুখমুখী দিক চিন্তা করি তাহলে বিক্রিয়াটা উৎপাদক হচ্ছে c + d, এবং যদি পশ্চাৎমুখী চিন্তা করি তাহলে উৎপাদক হচ্ছে a + b। এই ক্ষেত্রে বিক্রিয়াটা চিন্তা যদি করি তাহলে দেখা যাবে যে মূলত একটি সম্মুখমুখী বিক্রিয়ার মধ্যে উৎপাদকটা সর্বদাই উপরে হয়। সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদকটা সর্বদাই উপরে হয় বা সাম্যাবস্থায়। যেহেতু আমরা সাম্যাবস্থায় আলোচনা করছি, আর আমাদের রাসায়নিক পরিবর্তনের যতগুলো অংশ রয়েছে প্রত্যেকটা অংশই সাধারণত সাম্যাবস্থায় আলোচনা করা হয়, তাই আমরা উৎপাদকের যে মানটা হবে, মোলার ঘনমাত্রা হতে পারে ইত্যাদি মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ। এটা যদি আংশিক চাপ হয় তাহলে সেটা উপরে হবে, যদি সেটা মোলার ঘনমাত্রা হয় সেটা উপরে হবে, অর্থাৎ উৎপাদকের মানটা হবে উপরে এবং বিক্রিয়কের মানটা হবে নিচে। তার মানে হলো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে c and d, অর্থাৎ ঘনমাত্রা c এবং ঘনমাত্রা d এর ভ্যালুটা হচ্ছে উৎপাদকের ভ্যালু, এবং a এবং ঘনমাত্রা d হলো বিক্রিয়কের ভ্যালু। তো আমরা এটা এখান থেকে সর্বদা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যদি আমরা বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়া অথবা পশ্চাৎমুখী যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় যদি বের করি, বিক্রিয়ার সাম্য ধ্রুবক k1 বাই k2 যদি k ধরি তাহলে দাঁড়াবে উৎপাদক সমূহের মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ। ঠিক নিচের দিকটা হবে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ। এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে বা সাম্য ধ্রুবকের ক্ষেত্রে যদি আমরা বের করি, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য ধ্রুবক, কে এখানে বলা হয় সাম্য ধ্রুবক, যদি সাম্য ধ্রুবক বের করি তাহলে হবে উৎপাদক সমূহের মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ। এইভাবে আমরা সকল বিক্রিয়া শত বিক্রিয়া বা যতগুলো বিক্রিয়া আমাদের বইয়ে দেওয়া আছে সকল বিক্রিয়া বা সকল বিক্রিয়া এই ক্ষেত্রে আমরা লিখতে পারি। একটা উদাহরণ দিলে তোমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে। মনে করো একটি বিক্রিয়া, এখানে হলো N2 + TH2 ইকুইলিব্রিয়াম 2NH3। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই বিক্রিয়া থেকে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করব। যদি সাম্য ধ্রুবকের মান নির্ণয় করি, যেহেতু আমরা এখানে বলেছিলাম যদি কোনো কারণে k এর মান, যেটা আমরা লিখেছিলাম, k এর মানটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হলো আংশিক চাপ। যদি সাম্য ধ্রুবক k এর মান মোলার ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্সিভ হয়, অর্থাৎ এই রাশিগুলোকে যদি মোলার ঘনমাত্রায় প্রকাশ করা হয় তাহলে হবে Kc, আর যদি সেটা আংশিক চাপে প্রকাশ করা হয় তাহলে হবে Kb। এখানে Kc বলতে বোঝানো হয়েছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, Kb বলতে বোঝানো হয়েছে আংশিক চাপে সাম্য ধ্রুবক। তোমাদের মনে রাখতে হবে Kb এবং Kc কিভাবে আসে। তো এখানে আমরা যদি ওই রাশিগুলোর ভ্যালু বা মানকে যদি আমরা মোলার ঘনমাত্রায় প্রকাশ করি তাহলে আমরা প্রত্যেকটা মোলার ঘনমাত্রা লিখতে পারি। যেমন নাইট্রোজেন এর মোলার ঘনমাত্রা যদি লিখি নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা তাহলে হবে N2, আবার যদি লিখি হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা তাহলে হবে H2। এখানে মনে রাখতে হবে হাইড্রোজেনের পূর্বে
পূর্বে একটা সংখ্যার মান রয়েছে, সেই সংখ্যার মানটাকে তোমাদের পরবর্তীতে কাজে লাগাতে হবে, সেটা প্রয়োজন বুঝে আমরা যখন দেখাবো প্রয়োজন করবে তখন আমরা ব্যবহার করব। তারপর দেখা গেল এখানে অ্যামোনিয়া NH3, এর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে হবে NH3। ঠিক এরকম প্রত্যেকটা মোলার ঘনমাত্রা বের করলাম, তাহলে অবশ্যই এই বিক্রিয়া থেকে আমাদেরকে আংশিক চাপেটা বের করে আমাদেরকে বের করতে হবে মোলার ঘনমাত্রায় সম্পূর্ণ অর্থাৎ কেসি মান। এই বিক্রিয়াটা কিন্তু এইভাবে রয়েছে, অর্থাৎ মোলার ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বের করব কেসির মান। কেসি সমান কত হবে? আমরা পূর্বেই বলেছিলাম যে উৎপাদকের সাম্যাবস্থায় যদি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, উৎপাদকের অর্থাৎ ডান পাশের ঘরে যা থাকবে তা উপরে হবে। ডান পাশের ঘরে রয়েছে অ্যামোনিয়া, মোলার ঘনমাত্রা অ্যামোনিয়া, আর নিচে রয়েছে বাম পাশে বিক্রিয়ক। বিক্রিয়ক এখানে দুইটা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে আমরা নাইট্রোজেন বসাবো N2 আর হাইড্রোজেন বসাবো H2। তো এখানে আমরা যে কথাটা বলেছিলাম, তাদের সাথে অর্থাৎ মূল সংখ্যার সাথে যদি কোনো কারণে সংখ্যা মান থাকে, তার পূর্বে অর্থাৎ একটি এশীয় উপাদান অথবা কোনো বিক্রিয়ক বস্তুর পূর্বে যদি সংখ্যা মান থাকে, সেই সংখ্যা মানটা আমরা কি করব? এখন কত সহজ করে আমরা ব্যবহার করছি। এখানে হাইড্রোজেনের উপরে সংখ্যা মান কত? 3। আমরা এই 3 সংখ্যা বা 3 সংখ্যাটাকে হাইড্রোজেনের উপরে পাউন্ড হিসেবে ব্যবহার করব। যেহেতু নাইট্রোজেনের সামনে কোনো সংখ্যা মান নেই, আমাদের এখানে পাউন্ড হিসেবে ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু এখানে অ্যামোনিয়ার সামনে 2 রয়েছে, অর্থাৎ তার মূল সংখ্যা 2, ওই মূল সংখ্যাটা পাওয়ার হিসেবে ব্যবহার করব। তার ক্ষেত্রে যেখানে আমরা বসাবো সেখানে আমাদের প্রয়োজন, সেখানে আমরা 2। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ার কেসি বের করতে হলে বা কেসি রাশিমালা বের করতে হলে উৎপাদক সমূহের মোলার ঘনমাত্রার উপরের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। এই উৎপাদক এবং বিক্রিয়কের বিশেষ করে উপাদান বা এর ভগ্নাংশ এগুলো একটি সংখ্যা বা ধ্রুবক সংখ্যা। সেই ধ্রুবক সংখ্যাকে বলা হয়, যদি সেটা মোলার ঘনমাত্রায় প্রকাশিত হয় তাহলে হবে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক Kc বা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে প্রকাশ করা হয় কেসিটা। আর যদি সেটা আংশিক চাপে হয়, এখন আমরা দেখব আংশিক চাপে কিভাবে হয়, তখন আমরা ব্যবহার করব কেসি। তো আমরা এই বিক্রিয়াটা থেকে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা লিখব এরকম নাইট্রোজেনের আংশিক চাপ, তাহলে কি হবে? যেহেতু নাইট্রোজেন, তাহলে এখানে পি অফ নাইট্রোজেন। যেহেতু হাইড্রোজেন, আমি এখানে লিখব হাইড্রোজেনের আংশিক চাপ পি অফ হাইড্রোজেন। যেহেতু অ্যামোনিয়া, আমি এখানে লিখব অ্যামোনিয়া এর আংশিক চাপ পি অফ অ্যামোনিয়া। এইখান থেকে আমাদের যে জিনিসটাকে বের করতে হবে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে যাই প্রত্যেকটা থেকে মান বসানোর সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উৎপাদক এবং বা বিশেষ করে ডান পাশ এবং বাম পাশকে লক্ষ্য রাখবো যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায়। তো এখানে বিক্রিয়া ডান পাশে রয়েছে অ্যামোনিয়া, আমরা হচ্ছে এখানে যেহেতু আংশিক চাপে বের করেছি, তাহলে আমরা লিখব কেপি, অর্থাৎ কেপিকে বলা হয় আংশিক চাপে সাম্য ধ্রুবক। এখানে ব্যবহার করলাম, উপরে ডান পাশেটা লিখছি অ্যামোনিয়া পি অফ অ্যামোনিয়া NH3। এরপরে আমরা নিচে লিখব পি অফ নাইট্রোজেন পি অফ হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেনের পূর্বে একটি সংখ্যা মান রয়েছে 3, তাই আমরা এখানে ব্যবহার করব 3। এরপরে যেহেতু এখানে অ্যামোনিয়ার পূর্বে সংখ্যা মান রয়েছে 2, আমরা এখানে ব্যবহার করব 2। এইভাবে আমরা প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি অর কেসি বের করতে পারি, তাদের রাশিমালা সংকেত হিসেবে। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে কেপি এবং কেসি বা কেপি এর রাশিমালা প্রতিপাদন করা যায় একটি রাসায়নিক বিক্রিয়া সহ আমরা আগামী ক্লাসে উপস্থাপন করতে চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা সবাই